হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, বেসিক্যালি আজকের ক্লাসে আমরা লাইফ সায়েন্সের যে সিরিজ করছিলাম সেখান থেকে আমরা পেজ নম্বর 463 স্টার্ট করব। ওকে, তো নাও স্টুডেন্ট, বেসিক্যালি আজকের ক্লাসে আমরা ফার্স্ট বিভাগ ক থেকে স্টার্ট করব, যেখানে আমরা মেইনলি এমসিকিউ করছি। ঠিক আছে, তো চলো বেশি লেট না করে তাড়াতাড়ি শুরু করা যাক। তো স্টুডেন্ট, ফার্স্টে আমাদের কোয়েশ্চেন কি দেওয়া আছে দেখো, বলেছে বনচারণের পার্শ্বপত্রতে যে ধরনের চলন দেখা যায় তা হলো। এটা বেসিক্যালি যে চলন দেখা যায় এটাকে আমরা বলেছিলাম প্রকরণ চলন। তো সেক্ষেত্রে আমাদের অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, বহুমূত্র আক্রান্ত কোনো ব্যক্তির নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরিত হয় না, মানে অ্যাকচুয়ালি কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ দেখা যায় সেটাই পরিষ্কার ভাষায় জিজ্ঞেস করেছে। তাহলে এটা কি হবে আমাদের এডিএইচ, তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এডিএইচ এর কারণে আমাদের বহুমূত্র রোগ হয়। ঠিক আছে, যদিও এডিএইচ কম ক্ষরণ হয়। ওকে, তো এখানে খেয়াল রাখবে এডিএইচটা অনেক সময় কিন্তু তোমাকে ভ্যাসোপ্রেসিনও দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এডিএইচ ভ্যাসোপ্রেসিন একই। বোঝা গেল? আচ্ছা, চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে একটি নিউরনের অ্যাক্সন ও অন্য একটি নিউরনের ডেনড্রাইটসের মধ্যে সংযোগস্থলকে বলে কি বলা হয়? সাইন্যাপস বলা হয়। ঠিক আছে, তো এটা কি হবে আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে বলেছে দেখো, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি কি? যেখানে হচ্ছে আলাদা হয় তাকে আমরা কি বলি? অ্যানাফেজ বলি। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে নিচের দেওয়া চারটি N2 বেসের মধ্যে কোনটি RNA এর উপাদান নয় তা তুমি নির্বাচন করো। তো সেক্ষেত্রে দেখো, আমাদের এখানে N2 বেসের মধ্যে কোনটি RNA এর উপাদান নয় বলেছে। তাহলে কি হবে? এটা থায়ামিন, কারণ থায়ামিনের পরিবর্তে আমাদের ইউরাসিল থাকে। সেক্ষেত্রে আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো স্টুডেন্ট, নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে দেখো, বলেছে সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। তো এখানে আমাদের বেশ কিছু অপশনে দেওয়া আছে, সেগুলোর মধ্যে সঠিক যেটা সেটা লিখতে হবে। বহু বিভাজন রয়েছে হাইড্রা, তো এটা বেসিক্যালি হাইড্রা তো দেখা যায় না, কারণ হাইড্রার কোষগ্রোথগম হয়। খন্ডীভবন হচ্ছে স্পাইরোগাইরা, তো খন্ডীভবন হচ্ছে স্পাইরোগাইরার ক্ষেত্রে হচ্ছে দেখা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বাকিগুলো দেখো, বলেছে পুনরুৎপাদন ফান, তো ফানে তো পুনরুৎপাদন হয় না, পুনরুৎপাদন আমাদের প্ল্যানেরিয়ার ক্ষেত্রে হয়। কোর্কোদ্গম প্ল্যানেরিয়া দিয়েছে, তো এটার ক্ষেত্রে কোর্কোদ্গম কোথায় দেখা যায়? কোর্কোদ্গম বা বার্ডিং যেটাকে বলি সেটা অ্যাকচুয়ালি হাইড্রাত দেখা যায়। তাহলে এগুলো সবই হচ্ছে ভুল, একমাত্র সঠিক কোনটা? খন্ডীভবন স্পাইরোগাইরা। ওকে, তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে একটি বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা বর্ণের গিনিপিগ এক সংকর পরীক্ষায়, আচ্ছা গিনিপিগের এক সংকর পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন বিশুদ্ধ সাদা ও সংকর কালো গিনিপিগের সংখ্যাগত অনুপাত হবে। তো বেসিক্যালি আমাদের যদি হচ্ছে বিশুদ্ধ কালোর সাথে হচ্ছে বিশুদ্ধ সাদার হচ্ছে গিনিপিগের সংকরায়ন ঘটানো হয়। আচ্ছা, F2 জনুতে যে হচ্ছে বিশুদ্ধ সাদা আর সংকর কালো যে গিনিপিগ উৎপন্ন হবে তাদের অনুপাত কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো বেসিক্যালি দেখো, এখান থেকে আমাদের ফার্স্ট কি আসবে? ফার্স্ট এখান থেকে আমাদের ক্যাপিটাল বি স্মল বি হচ্ছে আমাদের গিনিপিগ হচ্ছে উৎপন্ন হবে। ঠিক আছে, সবগুলোর মধ্যে সংকর হবে। এবার এই সংকর দুটোকে যদি ক্রস ঘটানো হয় তাহলে আমাদের অ্যাকচুয়ালি অনুপাত কি আসে? 1:2:1, তাই তো এটা আসে। এবার এখানে আমাদের কি দিয়েছে দেখো, বলেছে হচ্ছে সংকরের সাথে বিশুদ্ধ সাদা। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রথমটা বিশুদ্ধ কালো থাকবে, শেষেরটা বিশুদ্ধ সাদা থাকবে, আর মাঝখানে দুটো কি? সংকর। তাহলে এখানে আমাদের প্রথমে বিশুদ্ধ সাদা দিয়েছি, তাহলে বিশুদ্ধ সাদা কতগুলো পাওয়া যাচ্ছে? একটা। আর সংকর কালো কত? দুটো। তাহলে অ্যাকচুয়ালি অনুপাত আমাদের কি হবে? 1:2। বোঝা গেল? তাহলে এখান থেকে অনুপাত আমাদের কি আসবে? 1:2। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে আসি। বলেছে মানুষের এক্স ক্রোমোজোমে বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা কোন বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত হয়? তো মানুষের এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা, বোঝা গেল? দুটো জিনিসই খেয়াল রাখতে হবে। কোন বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রিত হয়? কি কি দিয়েছে দেখো, রোলার জিভ, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা আর কানের যুক্তলতি। তো দেখো, রোলার জিভ, কানের যুক্তলতি এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রকটের জন্য হয়, প্রকট জিনের জন্য। থ্যালাসেমিয়া হচ্ছে প্রচ্ছন্ন বাট দেহ ক্রোমোজোমের জন্য। ঠিক আছে, আর বর্ণান্ধতা যেটা, এটা হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত একটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। সেক্ষেত্রে বর্ণান্ধতা বা অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে দেখো, বলেছে যে রোগে প্লীহা, যকৃৎ, হৃৎপিণ্ড, অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় সেটা কি? হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া এবং কোনোটিই নয়। তো বেসিক্যালি দেখো, আমাদের হৃৎপিণ্ড, যকৃৎ এগুলো বেসিক্যালি ক্ষতি হয় আমাদের থ্যালাসেমিয়াতে। ঠিক আছে, কারণ বারবার রক্ত চেঞ্জ করতে হয়, যে কারণে হচ্ছে লৌহ জমে যায়। এই কারণে এই যে অঙ্গগুলো এগুলোতে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলা আছে দেখো, বলেছে ঘোড়ার বিবর্তনে কোন ক্রমটি সঠিক তা নির্বাচন করো। ঘোড়ার যখন বিবর্তন হয় তখন কোনটা সঠিক হয় সেটা আমাদের নির্বাচন করতে বলেছে। তো দেখো, আমাদের কি আছে? ইওহিপ্পাস, মেরিচিপ্পাস, মেসোহিপ্পাস, প্লিওহিপ্পাস, ইকুয়াস। ঠিক আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে হবে না, কারণ মেরিচিপ্পাস হচ্ছে আমাদের থার্ডে চলে আসে আর মেসোহিপ্পাস হচ্ছে সেকেন্ডে। তো দেখি আমাদের কোথায় হচ্ছে মেসোহিপ্পাস সেকেন্ডে আছে, সিতে দেখো। বলেছে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, ইকুয়াস আবার আগে দিয়ে দিয়েছে, কারণ ইকুয়াস হচ্ছে সবার শেষে চলে যাবে। ঠিক আছে, কারণ এটা আধুনিক ঘোড়া। তাহলে এটা হবে না। বিতে দেখো ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লিওহিপ্পাস, ইকুয়াস। তাহলে এখানে অপশন বি হবে কারেক্ট। কেন? কারণ এখানে ইওহিপ্পাস থেকে স্টার্ট হচ্ছে, ইকুয়াস থেকে শেষ হচ্ছে, আর মাঝখানে কি আছে? মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লিওহিপ্পাস পরপর সিকোয়েন্স আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট।
তারপরে বলছে দেখো নিচের কোনটি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য। সমসমস্ত অঙ্গ আমরা প্রত্যেকেই জানি কাকে বলা হয়, যেখানে হচ্ছে উৎপত্তিগতভাবে হচ্ছে একই কিন্তু কাজ আলাদা, তাকে আমরা সমসমস্ত অঙ্গ বলি। এবার কি বলেছে দেখো উৎপত্তিগতভাবে ভিন্ন প্রথমটা অপশন, তাহলে এটা হবে না, কারণ উৎপত্তিগতভাবে আমরা বলেছি এক হবে কিন্তু কাজ আলাদা। বি কি বলেছে, বলেছে গঠনগত দিক থেকে সম্পূর্ণ আলাদা, তাহলে এখানেও হচ্ছে কাজের ব্যাপারে কিছু বলেনি। তারপরে হচ্ছে এখানে কাজ আলাদা কিন্তু উৎপত্তি এক, তাহলে দেখো অপশন সি তে সেটাই দেওয়া আছে যেটা আমরা বলেছি, তাহলে কাজ একই কিন্তু উৎপত্তিগতভাবে কি আলাদা, তাহলে সেক্ষেত্রে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে দেখো 1.2 বলেছে পরিবেশের নানান ইঙ্গিতের প্রভাবে জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন ক্রিয়া সম্পাদন করে থাকে, একে বলে, একে কি বলা হয়, আচরণ বলা হয়। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে নিচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, নিচের কোনটা নাইট্রোজেন চক্রের সাথে সম্পর্কযুক্ত নয়, কোনটা, বেসিক্যালি হচ্ছে আমাদের নাইট্রোজেন চক্রের মধ্যে তিনটে জিনিস আমরা পেয়েছিলাম, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন আর অ্যামোনিফিকেশন, তাহলে ইউট্রিফিকেশন হচ্ছে কি নাইট্রোজেন চক্রের সাথে নয়, তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে কি বলেছে দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল বিনষ্ট হওয়ার মূলে, ভিক্টোরিয়া মেমোরিয়াল বিনষ্ট হওয়ার মূলে কি আছে অ্যাকচুয়ালি, বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ আর মাটি দূষণ। তো বেসিক্যালি আমাদের অপশন কি এ হবে কারেক্ট অ্যান্সার। কেন, কারণ দেখো বায়ু দূষণের ফলে বায়ুতে কি হয়, NO2 যেটা নাইট্রোজেন ডাইঅক্সাইড সেটা উৎপন্ন হয়, আর বৃষ্টির জলের সাথে NO2 বিক্রিয়া করে কি করে অ্যাসিড উৎপন্ন করে, নাইট্রিক অ্যাসিড, যেটাকে HNO3 আমরা বলি। তো এই নাইট্রিক অ্যাসিড বেসিক্যালি আমাদের অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে এবং যার ফলে হচ্ছে আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল বা এই ধরনের যেসব পাথরের হচ্ছে বিভিন্ন স্মৃতিসৌধ আছে সেগুলোর উপর ক্ষতস্থান সৃষ্টি হয় এবং তার ফলে কি এগুলো নষ্ট হয়। বোঝা গেল, তাহলে এটা কেন হচ্ছে, বায়ু দূষণের কারণে হচ্ছে। তারপর কি বলেছে দেখো ক্রায় সংরক্ষণে ব্যবহার করা হয়, ক্রায় সংরক্ষণে কি ব্যবহার করা হয়, তো বেসিক্যালি আমাদের তরল নাইট্রোজেন ক্রায় সংরক্ষণে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরল নাইট্রোজেনে কোনো কিছু সংরক্ষণ করাকে বলা হয় কি ক্রায় সংরক্ষণ। ওকে, আচ্ছা তারপরে চলে আসো বিভাগ খ, কি বলেছে এ যে, আচ্ছা এ যে সি হলে ভালো হতো, এখানে এ যে বোস দিয়ে দিয়েছে, তো এ যে সি মানে আচার্য জগদীশ চন্দ্র বোস লজ্জাবতী উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। তো বেসিক্যালি উদ্ভিদের সংবেদনশীলতা মানে বাইরের উদ্দীপকের প্রভাবে যে সাড়া দেওয়া এইটা হচ্ছে প্রমাণ করেছেন, এটাকে কি বলা হয় সংবেদনশীল। ঠিক আছে, তাহলে এখানে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন, সংবেদনশীল ধর্ম প্রমাণ করেন। ওকে, তারপরে বলেছে দেখো মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করা মানে ছোট বড় দূরে কাছে আনা, এটাকে বলা হয় কি উপযোজন। ঠিক আছে, বা অ্যাকোমোডেশন। তারপরে বলেছে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই জিনোটাইপ দেখাতে পারে, তো ভিন্ন ভিন্ন জিনোটাইপ সরি একই ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। ঠিক আছে, ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য আর জিনোটাইপ মানে আমাদের কি জিনগত বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে দেখো মাছের পাখনা ও তিমির ফ্লিপার পরস্পরের ড্যাশ অঙ্গ, তো মাছের পাখনা আর তিমির ফ্লিপার কি পরস্পর হচ্ছে আমাদের সমবৃত্তি অঙ্গ, কারণ দুটোই অ্যাকচুয়ালি কি জলে এদিক ওদিক যেতে বা জলের দিক পরিবর্তন করতে সাহায্য করে, তো জলজ অভিযোজনের জন্য লাগে, তো সেক্ষেত্রে কি সমবৃত্তীয়, বাট এদের উৎপত্তি কিন্তু কি আলাদা। বোঝা গেল, তাহলে কাজ একই কিন্তু উৎপত্তি আলাদা, সেই জন্য এটাকে আমরা বলছি কি সমবৃত্তীয়। ওকে, তারপরে চলে আসে আমরা নেক্সট কোশ্চেন, বলছে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ড্যাশ গাছের মূল ব্যবহার করা হয়, তো উচ্চ রক্তচাপ কমানোর জন্য সর্পগন্ধা গাছের হচ্ছে মূল ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে চলে আসো পরেরটা, বলছে রেড পান্ডা সংরক্ষণ করা হয় দার্জিলিং জেলায় অবস্থিত ড্যাশ জাতীয় পার্কে, তো এটা হবে দার্জিলিং জেলার সিঙ্গালীলা যে জাতীয় পার্ক আছে সেখানে হচ্ছে রেড পান্ডাকে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট কোশ্চেন চলে আসে আমরা সত্য মিথ্যা, বলেছে পরাগনালিকার ডিম্বকের দিকে চলন একটি হচ্ছে কেমোট্রপিক চলন। ঠিক আছে, তো এটা সত্য, কেন, কারণ ডিম্বকের দিকে বেসিক্যালি এক ধরনের রাসায়নিকের প্রভাবে হচ্ছে চলে, তো সেই জন্য এটা কেমোট্রপিক চলন। তারপরে হচ্ছে সিএসএফ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে ও পুষ্টি প্রদান করে, তো বেসিক্যালি সিএসএফ যেটাকে আমরা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলি, এটা কি করে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে এবং তার সাথে সাথে এগুলোকে পুষ্টি প্রদান করে। ঠিক আছে, তারপরে হচ্ছে অযৌন জনন অভিব্যক্তিতে সাহায্য করে, তো অযৌন জনন আমাদের অভিব্যক্তিতে সাহায্য করে, এটা হচ্ছে মিথ্যে, কারণ অযৌন জনন জন্য হচ্ছে অভিব্যক্তি হয় না, এটা বেসিক্যালি যৌন জননের জন্যই হচ্ছে ঘটে। ঠিক আছে, তাহলে এটা মিথ্যে। তারপরে হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর থেকে দু প্রকার গ্যামেট সৃষ্টি হতে পারে, তো বেসিক্যালি ক্যাপিটাল বি স্মল বি এবং ক্যাপিটাল আর স্মল আর থেকে বেসিক্যালি দু প্রকার গ্যামেট সৃষ্টির কথা বলা হয়েছে এখানে, তাই তো। তো এখানে বেসিক্যালি দু প্রকার গ্যামেট হচ্ছে সৃষ্টি হয় না, বেসিক্যালি চার প্রকার হবে। ঠিক আছে, কেন, কারণ এখানে দেখো হেটেরোজাইগাস যে কন্ডিশন সেটা হচ্ছে দুটো আছে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, তাহলে সেক্ষেত্রে এখানে কি যত গ্যামেট সৃষ্টি হবে সেটা কি দু প্রকার না এটা চার প্রকার হবে। ঠিক আছে, আমাদের সেই সূত্র অনুযায়ী 2 টু দি পাওয়ার n, তাহলে পাওয়ারে হচ্ছে যতগুলো হচ্ছে হেটেরোগ্যামেটিক মানে সরি যতগুলো হেটেরোজাইগোটিক কন্ডিশন থাকবে সেটা n এর জায়গায় বসবে, এখানে দুটো আছে, দুই এর মাথায় যদি দুই বসে তাহলে কত হবে 2 × 4। বোঝা গেল, সেক্ষেত্রে আমাদের এটা মিথ্যে। বলেছে যোগ্যতার উদ্বর্তনের প্রবক্তা হলো ল্যামার্ক, তো এটা না, এটা কি হবে, এটা আমাদের ডারউইন হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে বিদ্যুৎ চমকালে মাটিতে N2 এর পরিমাণ বেড়ে যায়, তো হ্যাঁ এটা বিদ্যুৎ চমকালে মাটিতে N2 এর পরিমাণ বেড়ে যায়, কেন, কারণ বেসিক্যালি বাতাসের যে নাইট্রোজেন থাকে তারা হচ্ছে জলের সাথে হচ্ছে বিক্রিয়া করে করে হচ্ছে মাটিতে এসে হচ্ছে মিশে যায়। ঠিক আছে,
তো এটা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন যৌগ গঠন করে বিভিন্ন লবণ গঠন করে মাটিতে মেশে। তো সেক্ষেত্রে আমাদের মাটিতে N2 এর যে পরিমাণ সেটা বেড়ে যায়। তারপরে কি বলে দিয়েছে দেখো, বলেছে মেনিনজেস। মেনিনজেস বেসিক্যালি কি, কোথায় পড়েছিলাম আমরা? মস্তিষ্কের আবরণ হিসেবে পড়েছিলাম। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি মেনিনজেস কি, মস্তিষ্কের আবরণ। তারপরে হচ্ছে গ্রাফটিং। গ্রাফটিং বেসিক্যালি গ্রাফটিং এর ক্ষেত্রে স্টক এবং সিয়ন এই দুটো হচ্ছে দেখা যায়। তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? স্টক ও সিয়ন। তারপর হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি আমাদের কোষপাত গঠনের সময় হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, তাই তো? তো বেসিক্যালি এটাকে সাইটোকাইনেসিস বলা হয় যখন হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হয়। ওকে, তো সেক্ষেত্রে আমাদের সাইটোকাইনেসিস এখানে কি হবে? কোষপাত হবে। তারপর হচ্ছে সন্ধ্যামালতি। সন্ধ্যামালতি কি হবে? সন্ধ্যামালতির ক্ষেত্রে আমাদের অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, তাই তো? তো এক্ষেত্রে সন্ধ্যামালতি হয়ে যাবে অসম্পূর্ণ প্রকটতা। তারপর হচ্ছে বাদুড় ও পাখির ডানা। তো এটা আমাদের হবে সমসমস্ত অঙ্গের উদাহরণ। কেন? কারণ বাদুড় আর পাখির ডানা কি একই কাজে ব্যবহার এবং এদের উৎপত্তি একই, সেই কারণে এদের হচ্ছে সমস্ত অঙ্গ বলা হয়। ওকে, তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস বেসিক্যালি কেমন হয়, মানে কাদের হয় এটা? এটা হচ্ছে দমকল ও ঝালাই কর্মীদের হয়, ঠিক আছে? এটা শব্দ দূষণের কারণে হয় না, এটা জানো। তাহলে সেক্ষেত্রে আমাদের পড়ে আছে কি দমকল ও ঝালাই কর্মী, তাহলে সেক্ষেত্রে এদের হচ্ছে কি ব্রঙ্কাইটিস হয়। ওকে, আচ্ছা, তারপর চলে আসো নিচে, হচ্ছে তোমাদের অলরেডি হচ্ছে অ্যান্সার দেওয়া আছে, এটা থেকেও তোমরা একবার মিলিয়ে নিতে পারো। দেন আমরা চলে আসি পরেরটা। কি বলেছে দেখো, বলেছে বিসদৃশ শব্দটি এখান থেকে বেছে লেখো। ফ্ল্যাজেলা, পটকা, সিলিয়া, সিউডোপোডিয়া। তাহলে এদের মধ্যে দেখো ফ্ল্যাজেলা, সিলিয়া, সিউডোপোডিয়া এগুলো কি সব হচ্ছে এক একটা গমনাঙ্গ, কিন্তু পটকা হচ্ছে কোনো গমনাঙ্গ নয়। তাহলে বিসদৃশের মধ্যে কোনটা? পটকা। বোঝা গেল? তারপরে হচ্ছে মায়োলিন আবরণীর একটি কাজ লেখো। তো মায়োলিন আবরণ বেসিক্যালি আমাদের কি, আমাদের যে নিউরন থাকে তার উপরে আবরণকে বলা হয়। এবার মায়োলিন আবরণীর প্রধান কাজ বেসিক্যালি আমাদের স্নায়ুজ সংকেত সেটা পরিবহন করে নিয়ে যাওয়া এবং দ্রুত পরিবহন করে নিয়ে যাওয়া। তার সাথে সাথে মায়োলিন আবরণী হলো একটি প্রোটিন এবং লিপিডের স্তর যা স্নায়ু কোষের দীর্ঘ প্রান্ত অ্যাক্সনকে আবৃত করে। এটি স্নায়ু সংকেতকে দ্রুত পরিবহনে সহায়তা করে। বোঝা গেল? তাহলে এটা কি আমাদের মায়োলিন আবরণীর হচ্ছে কাজ। তারপরে বলেছে নিচে দেখো, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে। প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির স্থানে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এটা কি হবে আমাদের? রসালো মূল বলেছে মিষ্টি আলু, খর্বদ্রাবক কি হবে? এটা খর্ব হবে অ্যাকচুয়ালি। খর্বদ্রাবক হবে আমাদের কচুরিপানা, মানে কচুরিপানা কি হয়? খর্বদ্রাবকের মাধ্যমে বংশ বিস্তার করতে দেখা যায়। তারপরে বলেছে মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুতে কত প্রকার ফিনোটাইপ যুক্ত মটর গাছ উৎপন্ন হয়েছিল? তো মেন্ডেলের F2 জনুতে হচ্ছে কত প্রকার ফিনোটাইপ যুক্ত মটর গাছ উৎপন্ন হয়েছিল দ্বিসংকর জননে? তো বেসিক্যালি এটা আমাদের কি হবে? 4 প্রকার। কারণ আমাদের অনুপাতটা আশা করি তোমাদের মনে আছে 9:3:3:1 ছিল, তাই তো? 9:3:3 3:1, ঠিক আছে? 9:3:3 কি হবে? 1। ওকে, তো এটা হচ্ছে আমাদের অনুপাত ছিল। তাহলে এটা কত প্রকার হচ্ছে? 4 প্রকার। তো সেক্ষেত্রে 4 প্রকার। তারপরে হচ্ছে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোসোম বহন করে? তো থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের অটোসোম দ্বারা হচ্ছে বাহিত হয়। কারণ থ্যালাসেমিয়া বেসিক্যালি আমাদের কি অটোসোম বাহিত রোগ, সেজন্য আমাদের এটা হবে অটোসোম বাহিত জিনের জন্য হচ্ছে, বা অটোসোম এর বেসিক্যালি ক্রোমোসোম বহন করে, ঠিক আছে? বা দেহ ক্রোমোসোম বহন করে। তারপরে হচ্ছে লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। তো লবণ সহ্য করার জন্য সুন্দরী গাছে কি অভিযোজন দেখা যায়? বেসিক্যালি আমরা বলেছিলাম যে পাতায় হচ্ছে লবণ জমা হয়, তাই তো? তাই লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন হলো পাতায় লবণ জমা করার ক্ষমতা। সেক্ষেত্রে সুন্দরী গাছের পাতায় বিশেষ ধরনের কোষ থাকে যারা বেসিক্যালি এগুলোকে কি করে? শোষণ করতে পারে এবং সেগুলি পাতায় হচ্ছে জমা রাখে। তো এই কোষগুলিকে বলা হয় লবণ গ্রন্থি, ঠিক আছে? আর এই লবণ গ্রন্থি পাতায় লবণের ঘনত্ব এতটাই বেশি করে তোলে যে এগুলো মাটিতে আবার ফিরে যায়। বোঝা গেল? এবং এগুলো কি করে? বেসিক্যালি যখন মাটিতে পড়ে যায় শুকিয়ে যাওয়ার পর, তখন আবার এই লবণগুলোই আবার মাটিতে মিশতে থাকে। বোঝা গেল? আচ্ছা, তো বেসিক্যালি বেসিক মানে সাধারণ উপায় এখান থেকে কিন্তু যেতে পারে না, কিন্তু হচ্ছে পড়ে যাওয়ার পরে গাছ থেকে যখন ঝরে যায় তখন সেই লবণটা আবার গিয়ে মাটিতে মেশে। ওকে, তারপরে চলে আসো নেক্সট। বলেছি ফণিমনসার। আচ্ছা, কি বলেছে দেখো, বলেছে নিজের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে তার নাম লেখো। কি বলেছে? ফণিমনসার পত্রকণ্ঠক, রুই মাছের পটকা, অভিযোজিত অঙ্গ আর পায়রার বায়ুথলি। তো এই 4টের মধ্যে 4টে একটি বিষয়ের অন্তর্গত, সেটা কি? অভিযোজিত অঙ্গ, ঠিক আছে? আর এগুলো প্রত্যেকটাই অভিযোজনের কারণে হচ্ছে ঘটে। বোঝা গেল? তো সেই জন্য এটা কি হবে? অভিযোজিত অঙ্গের অন্তর্গত এগুলো। তারপর হচ্ছে সুন্দরবনে পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি লেখো। তো সুন্দরবনের পরিবেশের সংক্রান্ত উদ্বেগের সাম্প্রতিক কারণ কি? এটা আমরা আগেও অনেকবার করেছি। এটা বেসিক কারণ কি? বেসিক্যালি আমরা বলেছিলাম যে জলবায়ু পরিবর্তন। আর জলবায়ু তো বেসিক্যালি আমরা বলতে গেলে বিশ্ব উষ্ণায়ন বোঝায়। তো বিশ্ব উষ্ণায়নের কারণে হচ্ছে হিমালয়ের বরফ গলে যাচ্ছে এবং তার ফলে সমুদ্রে এসে সেই জলগুলো সব মিশছে, বরফ গলা জল, এবং তার ফলে কিন্তু আমাদের সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা সুন্দরবনের যে বনভূমি এবং ম্যানগ্রোভ সেগুলোকে সংকটের মুখে ফেলে দিচ্ছে। এতে সুন্দরবনের পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে এবং সুন্দরবনের বন্যপ্রাণী এবং উদ্ভিদের অস্তিত্ব বিপন্ন হতে পারে। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো হচ্ছে মাথায় রেখো, ঠিক আছে? এই পয়েন্টগুলো হচ্ছে যেগুলো আজকে আমরা কোয়েশ্চেন করলাম। আশা করি তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো, কোথাও কোনো সমস্যা নেই। তো স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। দেখা হচ্ছে পরের ক্লাসে। তো তোমরা হচ্ছে প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই বঙ্গবার্ষে এসে কমেন্ট করো, ঠিক আছে? তো নাও স্টুডেন্ট, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের ক্লাসে।